বাজার উত্থান পতনেও ঝড়ঝাপটার ভিতরেও আমরা বেশ একটা ভালো না থাকলেও মন্দের ভালোর মধ্যেই আছি বলতে চাই। এবং এখান থেকে যারা শিক্ষা নিয়ে বা আমার যেসব স্টকগুলোর বাজারের রিলেটেড ভালো অবস্থান সবসময় বলে আসছি, একদম বটম সাইডটা এবং সাপ্লাই জোনটা নির্ণয় করে দেখিয়েছি। সেই অনুপাতে যারা যতগুলোতে বেশ ভালো অবস্থানে কেউ প্রফিট করেছেন, কেউ এখনো আছেন বা কেনা দামের আশেপাশে আছে। ওয়ালাইকুম আসসালাম জুবাইদুল হাসান, মিজানুর রহমান, সাইফুল আলম ভাই। তারপর তো এই মুহূর্তে যেটা বলেছেন তৌহিদুজ্জামান ভাই, একটাই করণীয়, সেটা হচ্ছে ধৈর্যের সাথে ধৈর্যের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ধৈর্যের সাথে কোনোভাবে অস্থির হওয়া যাবে না, কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। এর আগেও যখন আহ, আহ, সেপ্টেম্বর মাসে, যখনই সেপ্টেম্বরের 7-8 তারিখ, মানে সেপ্টেম্বরের 1 থেকে 8 তারিখ পর্যন্ত যখন ট্রেডিং হলো, সেই মুহূর্তে আমি সবাইকে একটু সতর্ক করেছিলাম, কেননা তখন পিক ছিল, একদম বাজারটা খুব পিক টাইমে ছিল। 1400-1500 কোটি টাকার মতন লেনদেন হয়েছিল। ঠিক সেই সময় হুট করে যখন 1400 থেকে 1100, তারপরে আসলো 900, তারপরে 700, এই 3টা দিনের কার্যক্রমে আমি তখনই হুঁশিয়ারিতে দিয়েছিলাম, সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম এবং বলেছিলাম যে সাইডওয়েজে থাকবে, আপনারা আপনাদের স্টকগুলোর অবস্থান বুঝে ডিসিশন নেবেন। কারণ বাজার যে কারেকশনে যাচ্ছে এবং যাবে, তখনই আমি এই সিগন্যালটা, কেননা এই যে গত কিছুদিন আগে যে বার্তাটা আপনাদেরকে দিয়েছিলাম যে 5070 থেকে 5165 বা 68 না পার করা পর্যন্ত আহ, কোনোভাবে বিশ্বাস করা যাবে না, ঠিক তাই হয়েছে। 5000 প্রায় 70-এই টাচ করেছিল, একদম যেই লেভেলটা বলেছিলাম সেই লেভেলটাতে টাচ করে আবারও কারেকশনে চলে গিয়েছিল। আবারও একটু উঠার চেষ্টা করেও সেই এখনো আবার পতনের দিকে আছে। একটা বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে আমি আজকে বলে দিতে চাই। দেখুন, হাদিস, আমাদের আহ, শরীফ ওসমান হাদির উপরে যেদিন গুলিটা করা হয়েছিল সেই দিনও ছিল শুক্রবার, জুমার দিন। আজকে তার নিথর দেহটা দীর্ঘ এই যে 8টা দিন সংগ্রাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে তার গতকালকে রাতেই তার দুনিয়া ত্যাগ করেছেন এবং ইতিহাস রচনা করে গেছেন যে একজন দেশপ্রেমিক, সততার সাথে যে সংগ্রাম আন্দোলন গড়ে তুলেছিলেন এবং দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। এবং এই উৎসর্গ করার আগে তিনি বারবার একটা কথা বা প্রতিটা ভয়েসে তার ছিল যে আমার মৃত্যু যেন মিছিলের প্রথম সারির গুলিতে আমার বুকে লাগে, আমার মৃত্যু যেন কোনো ঘরের ভিতরে বসে না হয়, আমার মৃত্যু যেন বিছানায় না হয়, আমার মৃত্যু যেন হয় রাজপথে আন্দোলন সংগ্রামে, আমার মৃত্যু যেন হয় দেশের স্বার্থে, আমার মৃত্যু যেন হয় দেশের মানুষের স্বার্থে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। এই যে তার দেশপ্রেম, তার মাটির প্রেম, তার জনগণের প্রেম, এই যে তার যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, শহীদি মর্যাদা, সেটা আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। আমাদের দেশের অভ্যন্তরীণের ভিতরে জালের মতো বিস্তৃত শত্রুর, ওই যে চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল, সংকলে সংশয় সংকল্পনা, সংকল্পটলে পাছে লোকে কিছু বলে, একটা কবিতা আমরা পড়েছি না ছোটবেলায়? এই কবিতার বাস্তবায়ন আমরা চির, মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে দেখছি। এই বাংলার জমিনে জন্মেছি, প্রায় 48-49 বয়স চলে। বুঝ জ্ঞান হয়েছে হয়েছে পর্যন্ত যে আমাদের ভিতরের যে আহ, অভ্যন্তরীণ কোন্দল, এটা যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে এবং দেশের শত্রু, দশের শত্রু, ঘরের শত্রুর সবচেয়ে বেশি আমরা উপলব্ধি করতে পারছি বা তৈরি হচ্ছে। এই যে বিভাজন, এই বিভাজনের
জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেউই এই বিভাজনের জন্য দায় এড়াতে পারে না, এই বিভাজনের। আর এই রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে পরাশক্তি বা বিদেশি শক্তি বা বিদেশিদের কাছে মাথা নত, প্রতিবেশীদের কাছে মাথা নত করতে বা প্রভুত্ব প্রভুত্ব দাসত্বের হতে, তারা আমাদের প্রভু হতে চায়, আর তারা নিজেরাই আরেকজনের দাস, আমাদেরকে তারা দাস বানাতে চায়, আর তারা নিজেরাই ক্ষমতার লোভে পরাশক্তির কাছে বা পার্শ্ববর্তী দেশের কাছে দাসত্বের শিকল তারা নিজ হাতে পরে নিচ্ছে, নিজ পায়ে পরে নিচ্ছে, শুধু ক্ষমতার লোভে, শুধু অর্থের লোভে, শুধু দেশ ধ্বংসের লোভে। এই যে কথাগুলো অনেকের কাছে হয়তো, যারা বিভিন্ন রাজনীতির সাথে, আমরা রাজনীতি করি না, আমরা দেশের মানুষ, দেশের জন্য কথা বলি, দশের জন্য কথা বলি, দেশের মানুষের ভালোবাসার জন্য কথা বলি। এই দেশে জন্মেছি, এইখানে যারাই আমার লাইভে অংশগ্রহণ করেন বা লাইভ ছাড়া এই বাংলাদেশের যতজনে আছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, তারা এই দেশেই জন্মগ্রহণ করেছেন, এই দেশেই তাদের জন্ম, এই দেশেই পূর্বপুরুষরা জন্ম মৃত্যুর মধ্যেই এই দেশে বড় হয়েছি। ছোটবেলা থেকে হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে পূজা মন্দিরে গেছি, ঈদের উৎসব করেছি। কিন্তু আজকে কেন এই বিভাজন? আজকে কারা এই বিভাজন সৃষ্টি করেছে? নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, কারা এই দলের ক্ষমতার জন্য, রাজনীতির দলের চাটুকারিতা করতে করতে আমরা নিজের ভাই ভাই শত্রু হচ্ছি, নিজের ঘরে শত্রু হচ্ছি। এর জন্য দায়ী কারা একবার বিবেচনা করে দেখেন। আজকে এই যে আমার কলিজার টুকরা ভাইটাকে এইভাবে গুলি করে হত্যা করলো, আজকে শেষ নিথর দেহটা চলে আসলো বাংলাদেশে, কালকে জানাজা হবে। এর জন্য দায়ীকে আমরা নিজেরাও কি না? আমরাও কি দলকানা হয়ে চাটুকারিতা করে নেতার পিছনে ছুটে, নেতা কুটিপটি হচ্ছে আমাদের লুটপাট করে, ক্ষমতার যাওয়ার লোভে দালালি করে বিভিন্ন বিদেশি শক্তির কাছে নিজের সব কিছু বিকিয়ে দিয়ে আজকে দেশকে বিপদে ঠেলে দিচ্ছে, দেশের জনগণকে বিপদে ঠেলে দিচ্ছে। প্রতিবাদ, তোমরা আমাদেরকে দাসত্বের পিঞ্জরায় বারবার আটকাতে চাচ্ছে। ৭১-এর স্বাধীনতার সুফলতা পায়নি বিধায় তো এই ২৪-এর আন্দোলনটা হয়েছে। এর আগেও নানানভাবে হয়েছে, নানানভাবে আন্দোলন। এই যে আজকে শহীদ হাদির মা বলেছে, আমার ছেলে বলে গেছে আমার মৃত্যু হলে যেন বিচারটা হয়। তার মার কান্না ভরা কণ্ঠে বিচার চাচ্ছে। আবরার ফাহাদের মা বিচার চেয়েছে, সাইদের মা বিচার চেয়েছে, এই পর্যন্ত যত মৃত্যু ঘটেছে বিচার চেয়েছে। কেন বিচার চাইতে হবে? আমার বাংলার জমিনে একটা অঘটন ঘটবে, কেন বিচার চাইতে হবে? কেন সরকারের কাছে বিচার চাইতে হবে? সরকার কেন বিচার করতে ব্যর্থ হবে? আজকে ৫৪ বছর, স্বাধীনতার ৫৪ বছর পার হওয়ার পরও কেন আমরা বারবার আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে? কেন আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করবে? সেই হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে সরকারের কাছে বিনীত আবেদন করতে হবে? কেন আন্দোলনের মাধ্যমে এই বিচার চাইতে হবে? আদালতের কি কাজ? আদালতের কি কাজ? যদি সরকারের কাছে বিচার চাইতে হয় তাহলে আদালত রেখে কি লাভ? আদালত কেন? দেখেন, যেই আদালতের সামনে মূর্তিটা বেঁধে রেখেছে, চোখ বাঁধা, হাতে একটা ন্যায় বিচারের পাল্লা রেখেছে, তো সে ন্যায় বিচারটা করবে কিভাবে? সে ন্যায় বিচারটা করবে কিভাবে? আরে ভাই জামশেদ ভাই, ব্যবসা বন্ধ করে রাজনীতি করেন, করেন রাজনীতি। আপনি কি কথা বলেন এটা? আপনার রাজনীতি, দেশের পরিস্থিতি না ভালো না হলে আপনার ব্যবসা করবেন কিভাবে? কচু দিয়া নিজের বিবেককে প্রশ্ন করেন। এই যে আপনাদের মতন মানুষের মন মানসিকতার কারণে আজকে শেয়ার বাজারের এই অবস্থা। নিজের ফায়দা দেখেন কিন্তু দেশের ফায়দা দেখেন না, দশের ফায়দা দেখেন না ভাই। ব্যবসা বন্ধ করে রাজনীতি করেন। রাজনীতি তো করতে হবে, ব্যবসা তো বন্ধই হয়ে রয়েছে, আর ব্যবসা করবেন কি? কথার উত্তর দেন ভাই। নিজের বিবেককেও প্রশ্ন করেন, নিজের ব্যক্তি চিন্তা না করে দেশ ও দশের ব্যবসার সবকিছু চিন্তা করেন। কি কথা বলেন ভাই? কোন মন মানসিকতা নিয়ে বড় হয়েছেন? কোন মন মানসিকতা নিয়ে লেখাপড়া করছেন, শিক্ষিত হয়েছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের ব্যক্তি কথা বলতেছেন। আপনার দেশ ঠিক না থাকলে, দেশের সার্বভৌমত্ব ঠিক না থাকলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আজকে এই যে শেয়ার বাজারে লুটপাট করতেছে কেন?
এই দাসত্বের শৃঙ্খলা চেইনের ভিতরে আটকা পড়ে আছেন দেখে হয় না। এই বাজারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, আমরা করতে পারছি না। কেন পারছি না? কারা এর জন্য দায়ী? সেই প্রশ্নের জবাব দেন। কাদের হাতে জিম্মি আমাদের শেয়ার বাজার? আগে নিজের বিবেককে প্রশ্ন করেন যে শেয়ার ব্যবসা বন্ধ করে দিয়ে রাজনীতি করেন। রাজনীতি তো করতে হবে, দেশের জন্য করতে হবে। এই শেয়ার বাজারের যে এই যে সফটওয়্যার যেটা আপনাদেরকে ফেক জিনিস দেখাচ্ছে, এটা কারা নিয়ন্ত্রণ করছে জানেন কিছু? জানেন না? কোনো কচু এখানে আইসা মানে উল্টাপাল্টা কথা বলেন। ওই দিনও একবার আপনি বলছেন, আপনি আমার সে পুরানোর মানুষ, আপনার সাথে ফোনেও কথা হয়। ব্যক্তি চিন্তা বাদ দেন ভাই। বাঁচবেন কয়দিন? মরতে তো হবে। আজ না হোক কালকে তো আপনারও জীবন, যে কোনো কারণে তো দুনিয়াতে তো কেউ থাকবেন না। কেউ গ্যারান্টি দিতে পারবেন আজীবন দুনিয়াতে বেঁচে থাকবেন? মরতে তো হবে সবাইকে। কি দায় দিবেন? এই যে টাইম ফ্রেম দেখেন 24 ঘন্টা, এই টাইম ফ্রেম শুধু দুনিয়ার জন্য। এই দুনিয়ার যে আমাদের যে স্পেস আছে, এই স্পেসের সীমানা পর্যন্ত। এই স্পেসের পরে কোনো টাইম ফ্রেম আছে? আজীবন আমি তো আপনাকে লাইফ লিভ করতে হবে। জানেন কিছু? আগে জানেন জীবন কি, দুনিয়া কি, সৃষ্টি কি, এগুলো আগে জানেন, তখন আপনি কথা বলবেন। দুনিয়াতে আপনি 24 ঘন্টার হিসাব করেন, এই স্পেসের বাইরে গিয়ে দেখেন কোনো টাইম লিমিটেশন নাই। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা জানে যে দুনিয়ার এই যে 24 ঘন্টার যে ঘটনা, এগুলো কিছুই না, এগুলো নাথিং। দুনিয়াতে সবাইকে মরতে হবে। কেউ বলতে পারবে না যে আমি চিরজীবন বাঁচবো। কেউ গ্যারান্টি দিতে পারবেন? বা বেঁচেছে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ বেঁচেছে? কলিজা ফেটে যায় আমার। এই হাদির আমার আবরার ফাহাদ আমার এই কয়দিন মনে রাখবেন? আজকে 2 দিন আন্দোলন চলছে, 3 দিনের দিন আপনারা সবাই এখানে ভুলে যাবেন। কত মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছে, কয়জনের কথা মনে রাখেছেন? ইতিহাস বিকৃত করে ফেলেছে এই দেশের। মাওলানা ভাসানীর কথা মুছে ফেলতে চাইছে। অনেককে জিজ্ঞেস করেন, এখনো শেরে বাংলা একে ফজলুলের নামও বলতে পারবে না এখনো। মাওলানা ভাসানীর নামও এই যুগের অনেক সন্তান বলতে পারবে না। ইতিহাস এমন ভাবে বিকৃত করা হয়েছে। ব্যবসা বন্ধ করে রাজনীতি, দেশ রাজনীতি ঠিক না থাকলে, দেশ ঠিক না থাকলে আপনি ব্যবসা কি করবেন কিভাবে? সে প্রশ্নের জবাব দেন। নিজের বিবেককে জাগ্রত করেন, দেশের স্বার্থে, দেশের শত্রুর বিরুদ্ধে কথা বলেন। এই দেশ আপনার আমার সবার। এই দেশ আপনার আমার সবার। ভেদাভেদের জায়গায় রাখবেন না। আজকে কেন বাজার এইভাবে, এই অধপতনের দায় কারা? আপনারা, আমরাও আছি। কেন? আমরা উচিত কথা বলতে জানি না। ভয়ের ভদ্রবেশে আমরা বিষয় মানে লুকিয়ে থাকি। আমরা কেউ কথা বললে তার জবানটাকে কিভাবে গলা চিপে ধরতে পারি, কিভাবে আমরা গলা চিপে ধরতে পারি, কিভাবে ন্যায় কথা। আমরা হাদির প্রত্যেকটা বক্তব্য শুনেন রে ভাই, বুক ফাটা কান্না আসে। সে জেনে গেছে তাকে যে হত্যা করা হবে। সে বলেছে আমার সন্তানটাকে দেখে রাখো। কতটা কষ্টের ভিতরে সে কথাটা বলেছে। দেশে বলেছে এই দেশের জন্য আমার জীবন দিয়ে ফেলবো। এই ভারাক্রান্ত কণ্ঠে সে কতগুলো বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে গেছে। তারপর আমরা বাঙালি জাতি, অকৃতজ্ঞ জাতি, অপদার্থ জাতি, আমরা তার কথায় সাড়া দিতে পারি নাই, তার নিরাপত্তা দিতে পারি নাই, তার লাইফ সিকিউরিটি করতে পারি নাই, তাকে আমরা রক্ষা করতে পারি নাই। এতটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে আমরা। আমাদের ভাইকে, আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারি না। আমরা তাদের সিকিউরিটি দিতে পারি না, আমাদের সরকার দিতে পারে না। এর চেয়ে ব্যর্থতা আর কি আছে? এই দেশের জন্য, এই দেশের কলঙ্ক আর কি হতে পারে? কথা বলতে পারি না চোখের জলের কারণে। আমারও তো সন্তান আছে।
আমারও তো পরিবার আছে, ভাই আছে, বোন আছে, এই মাটিতে তো আমাদের জন্ম। নিজেকে কন্ট্রোল করতে পারি না এইগুলো দেখে। কিভাবে আমরা যারা চুপ থাকে, যারা ভদ্র সাজতে চায়, যারা এই সমাজের ভদ্র সাজতে চায়, তাদের কি লজ্জা হয় না? তাদের কি লজ্জা হয় না নিজের দেশে খেয়ে, নিজের দেশে পড়ে, নিজের জন্মস্থানের সাথে গাদ্দারি করতে? তাদের কি লজ্জা হয় না আরেকটা দেশের দালালি করতে? ভারত আমাদের 54 বছর, এই স্বাধীন হওয়ার পর থেকে তারা আমাদেরকে লুটে পুটে খাচ্ছে, আমাদেরকে দাসত্বের পিঞ্জিরা পরে, পিঞ্জরের ভিতরে আটকিয়ে রেখেছে, একটা কলোনি রাষ্ট্র বানিয়ে রেখেছে। প্রতিটা জায়গায় যায়, প্রতিটা কাজে কাজে লুটপাট করে ব্যাংক থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের বিবেক জাগ্রত হয় না। আমরা ওই নির্লজ্জ জাতি, আমরা আমরা ওই নির্লজ্জ জাতি, যে জাতি অল্প কিছু টাকার জন্য, অল্প কিছু সুযোগ সুবিধা ভোগের জন্য নিজের ইজ্জত সম্মান সবকিছু, নিজের বিবেক আত্মাকে বিক্রি করে দিচ্ছি। এই যে যত খুনিরা পালায়ে যায় কিভাবে, কারা সহযোগিতা করে, কারা, এরা কি ভিন দেশ থেকে আসে? আমাদের ভিতর থেকেই তো এই গাদ্দাররাই তো এদেরকে সহযোগিতা করছে, আর রাজনৈতিক নেতারা বসে বসে ফায়দা লুটছে। এই রাজনৈতিক নেতারা চাটুকারিতা করছে, ক্ষমতার লোভে তারা তাদের নিজের বিবেককে বিলিয়ে দিচ্ছে। আর আমরা একটা শ্রেণীর জাতি আছি, নিজের খেয়ে নিজের পরে নেতাদের চামচামি করতেছি, নেতাদেরকে ক্ষমতায় বসাইতেছি, নেতারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে যাচ্ছে। কবে জাগ্রত হবে তোমার বিবেক বাবা? ভালো মানুষ নাই দেখে কি কেউ আগিয়ে এগিয়ে আসবেন না? এই যে আমাদের ওসমান হাদি একটা কথা বলেছে, যেই জুলাই বিপ্লবের যেই ছাত্র জনতা যে আন্দোলন করেছে, যে এনসিপির নামে যে কথাটা বলেছে, সার্জিস আলম এত গাড়ি পায় কোথায়? হাসনাত আব্দুল্লাহ এত পয়সা পায় কোথায়? কই আমার হাদিরে তো কিনতে পারে নাই কেউ, আমার হাদিরে তো কেউ কিনে দাসত্ব পিঞ্জিরায় পড়াইতে পারে নাই কেউ, আর পড়াইতে পারে নাই বিজয়ী তো আমার হাদিকে আজকে হত্যা করেছে। তাকে দাসত্বের গোলাম বানাইতে পারে নাই দেখে তো তাকে হত্যা করেছে। সার্জিস আলম এত দামি দামি গাড়ি নিয়ে কিভাবে ঘুরে? এগুলা কি আপনারা স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন না? কথা বলছেন না কেউ, সবাই ওই যে যে প্রথম আলোর আগুন ধরাইছে, প্রথম আলোর একটা অ্যাড চলতো, উট পাখি, মাথা নিচু জাতির পাখি, এই যে আমাদের মোবাইল ধরাই দিছে, আমরা ওই মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে আমাদের ঘাড় এত নিচু হয়েছে, আমরা ঘাড় উঁচা করার কথা বলতে পারি না। আমরা সেই জাতিতে পরিণত হয়েছি, আমরা সেই জাতিতে পরিণত হয়েছি। আরেক দলের বড়, এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে দল দাবি করে, সেই দলের মহাসচিব বলে সে হাদিকে চিনে না, এমন ভাবে ব্যঙ্গ করে বলে কি সে হাদির নামটা ঠিক মতন বলতে পারে না। যেই নেতা হাদির নাম জানে না, যেই নেতা হাদিকে চিনে না, সেই নেতা ক্ষমতায় গেলে আপনাকে আমাকে চিনবে কি করে? বিবেককে প্রশ্ন করে দেখেন। যেই নেতা হাদির মতন ছেলে, আমার শরীফ ওসমান হাদিকে চিনে না, যেই নেতার বক্তব্য সারা পৃথিবী জুড়ে মানুষ দেখে, সেই নেতার, সেই হাদিকে, সেই ইনকিলাব মঞ্চের হাদিকে, ওসমান হাদিকে একটা বড় দলের বড় দলের সচিব সে চিনে না। সে বলে কোন কোন হাদি না ফাদি কাকে গুলি করেছে, কিভাবে কথাটা বলে। সেই লোক ক্ষমতায় গেলে আপনারা আমাকে চিনবে কিভাবে? একটা বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। এই দেশে জালের মতো বিস্তৃত হয়েছে ভারতের আগ্রাসন। এরকম হাদির মতো আমার সন্তানের আরো অনেক রক্ত চায়, তারা রক্ত নিয়ে হলো এই শত্রুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, এবং তার আগে বিতাড়িত করতে হবে এই দেশের থাকা ভারতের দালালগুলোকে, ভারতের দালালগুলোকে।
গত কয়েকদিন যাবত এই হাদির ঘটনা নিয়ে অনেকে বিকৃতি পোস্ট করছে, হাসির রিয়াক্ট দিচ্ছে। তারা মানুষ না, তারা জানোয়ার, তারা কুলাঙ্গার সন্তান, তারা এই দেশের শত্রু। যারা আমার হাদিকে নিয়ে ব্যঙ্গ করছে, হাসির রিয়াক্ট দিচ্ছে, তারা এই দেশের কি বলবো, জানোয়ার, জানোয়ার সন্তানেরা। এরা মানুষ হতে পারে না। একটা মানুষকে গুলি করে হত্যা করেছে, গুলি করেছে, সেই লোকটাকে নিয়ে তামাশা করছে যারা, তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু, কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার রাষ্ট্রদ্রোহী। তারা আমাদের দেশের রাষ্ট্রদ্রোহী যারা আছে, দালাল যারা আছে, যারা এই নোংরা রাজনীতির সাথে জড়িত আছে, যারা এই দেশের মানুষের জীবন মরণ নিয়ে, মানুষের দেশ নিয়ে যারা নোংরা খেলা খেলছে, তারা এই দেশে থাকার কোনো যোগ্যতা রাখে না। ভারতকে দোষারোপ করার আগে নিজের দেশের দালালগুলারে চিহ্নিত করেন, নিজের দেশের দালালগুলাকে এই দেশ থেকে বিতাড়িত করেন। এই দেশে বাহিরের কোনো দেশ এই দেশের উপরে হামলা মামলা করতে পারবে না। আমাদের দরকার এখন জাতীয় ঐক্যের, আমাদের দরকার এখন সবাই সবার জায়গা থেকে কথা বলার। রেইজ ইউর ভয়েস প্লিজ, রেইজ ইউর ভয়েস। কেউ যদি এই বিষয়গুলো না বোঝেন, দেশের জন্য না বোঝেন, আমার হাদি বাঘের বাচ্চা, আমার হাদি বলেছে সিংহের মতন একদিন বাঁচবো, পাঁচ 5 দিন বাঁচবো, 10 দিন বাঁচবো, 50 বছর বাঁচার দরকার নাই রে ভাই। এই দেশে 5 দিন বাঁচবো, 1 দিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, তবে মানুষের মতন মানুষ হয়ে বাঁচবো, বীরত্বের সহিত বাঁচবো, জীবনকে উৎসর্গ করে দিব এই দেশের জন্য, দশের জন্য। এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, যে প্ল্যাটফর্মটা দীর্ঘ 8 মাস 9 মাস যাবত আমি অক্লান্ত পরিশ্রম করে দাঁড়া করাইছি, এটা কি আমার ব্যক্তি স্বার্থে করছি না কারো থেকে 2 পয়সা নিয়ে করছি? নিজের শ্রম ঘাম দিয়ে এই যে আপনাদেরকে বারবার দেখতেছি যে লুণ্ঠিত হচ্ছেন, বারবার দেখতেছি যে প্রতারিত হচ্ছেন, বারবার দেখতেছি যে আমাদের সম্পদ লুটে নিচ্ছে পুঁজিবাজার থেকে। এই আপনাদের জন্য যে কাজগুলো করছি, নাকি আমার ব্যক্তি কোনো স্বার্থ আছে? এই যে আজকে দীর্ঘ 6-7 মাস যাবত, 8 মাস যাবত যে আপনাদের জন্য নিরলস পরিশ্রম করতেছি, এটা কি আমার নিজের স্বার্থের জন্য করতেছি, না আপনারা লুণ্ঠিত হচ্ছেন দেখে তো আপনাদের জন্য আমি পাশে এসে দাঁড়িয়েছি? আমার কি দরকার আছে নিজের শ্রম ঘাম সময় নষ্ট করে আপনাদের পাশে দাঁড়ানোর? বলেন, আমার প্রশ্নের জবাব দেন। আমি কেন দাঁড়িয়েছি আপনাদের পাশে? আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি তো হইতে পারতাম আরেকজনের দালাল, আমি তো হইতে পারতাম এই মার্কেটের মলম পার্টি, আমি তো হইতে পারতাম আমার একটা গ্রুপ খুলে আমি ধান্দাবাজি করতে পারতাম। আমি কেন আপনাদের পাশে দাঁড়িয়েছি? একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। এই বাজারের তো গত 17-18 বছর দেখেছি যে কিভাবে লুটপাট করছে আপনাদের সম্পদগুলোকে, আপনাদের সম্পদগুলোকে কিভাবে লুট করেছে, এটা তো আমরা দেখেছি, আমি দেখেছি। বিভিন্ন গ্রুপ, বিভিন্নভাবে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্নভাবে আপনাদেরকে কিভাবে আপনাদের সম্পদগুলো লুটপাট করেছে। তারপরেও কি আপনাদের বিবেক জাগ্রত হয় না? এত ঝড় তুফানের ভিতরে, এই বাজারের এত কিছুর ভিতরে, বাজার পতনে কাকে খুঁজে পেয়েছেন এই বাজারের মধ্যে আপনাদের পাশে দাঁড়ানোর মতন? কে আপনাদেরকে সাপোর্ট দিছে এই বাজারের মধ্যে? কে অভয় দিয়েছে? কে বলেছে যে আপনাদেরকে এই বাজার ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কারণ নাই, সাবধানে থাকেন, এইভাবে বিনিয়োগ করেন, এইভাবে দেখেন, সাপোর্ট জোন দেখেন? এগুলো কে শিখাইছে আপনাদেরকে? আজকে যতটুকু সাহসিকতা পাচ্ছেন, যতটুকু এই বাজারের মধ্যে আপনারা টিকে আছেন, এই যে গত 8 মাস 7 মাস যাবত আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি, আপনাদের নিয়ে একটা পিকনিক আয়োজন করেছি, আপনাদের অক্লান্ত, আমার অক্লান্ত পরিশ্রমে যে আপনাদের ভালোবাসা পেয়েছি, এর জন্য এটা কি আমার নিজের কোনো স্বার্থ ছিল? বারবার বুলন্ডিত হচ্ছেন আপনারা, বারবার আপনাদের সম্পদ হারাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়েছে। আমি তো শুধু শেয়ার বাজার নিয়ে দাঁড়িয়েছি, আমার ওসমান হাদি সারা বাংলাদেশ নিয়ে দাঁড়াইছে। আমি তো
অপারগ হয়েছে তার কাছে, আমি তো তার কাছে অতি নগণ্য। আবরার ফাহাদ, সাইদ, হাদির চেয়ে তো অতি নগণ্য আমি। আমি তো সাইদ হইতে পারি নাই, আমি তো আবরার ফাহাদ হইতে পারি নাই, আমি তো হাদি হইতে পারি নাই। একবার নিজেদের বিবেককে প্রশ্ন করেন, আমরা কি করছি? আমাদের সন্তানরা কিভাবে, আমাদের চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে এই দেশের দেশীয় বিদেশি শত্রুরা। আজকে হাদি গেছে, কালকে আপনার সন্তান যাবে, পরশু আমার সন্তান যাবে। এর জন্য কি দায় ভাই আমাদের উপরে নাই? আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গরম ভাতে বিলাই বেজার। সত্য কথা বললে সবার কাছে অপাত্র হয়ে যায়। আজকে শেয়ার বাজারে কেন এই ঘটনা ঘটছে? এই যে পতন হচ্ছে কেন হচ্ছে? এই দেশের শত্রু, দেশের গাদ্দার এবং বিদেশি শত্রুদের কারণে হয় নাই? কি জানেন এই বাজার সম্পর্কে? কারা লুটপাট করছে? এই যে পুরা সফটওয়্যারটা কাদের আন্ডারে আছে জানেন আপনারা কিছু? গত 17 বছরে 3 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কার টাকা পাচার হয়েছে? তারপরও তাদের চামচামি করবেন, তারপরও তাদের গোলামি করবেন, তারপরও তাদের পক্ষে কথা বলবেন। shame on you, man. বিবেককে জাগ্রত করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনার আমার সন্তান ভালো থাকবে এই দেশে। কতদিন চলবে এভাবে আপনাদের পরনির্ভরশীলতা? কতদিন গোলামের পিঞ্জর পড়ে থাকবেন? দুনিয়াতে তো কেউ বেঁচে থাকবেন না, সবাইকে তো যেতে হবে। আমাদের শিক্ষা দিয়ে গেছে হাদি, কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আবরার ফাহাদ, শুধুমাত্র ফেনীর নদীর হিস্সা অংশের কথা বলেছিল আবরার ফাহাদ। কি দোষ ছিল তার? পিটিএল তাকে হত্যা করেছে কারা? ভারত এসে হত্যা করেছে না, আমাদের দেশের সন্তান, আমাদের দেশের কুলাঙ্গার গুলা হত্যা করেছে। আমি কেন ভারতের কথায় নাচবো? আমি কেন অন্যের কথায় নিজের বিবেককে বিলিয়ে দিব? আমি কেন নিজের অল্প কিছু পয়সার জন্য নিজের দেশকে বিক্রি করে দেব? ক্ষমতার লোভে কেন আমি আমার দেশের ধ্বংস করব? জিয়াউর রহমানকে কে হত্যা করেছে? শেখ মুজিবুর রহমানকে কে হত্যা করেছে? তাদের হত্যার পিছনে এই ভারত জড়িত। যদি একটু ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে দেখেন, বেগম জিয়াকে তো পারে নাই এই দেশ থেকে বিতাড়িত করতে, বেগম জিয়াকে তো পারে নাই দেশের বিরুদ্ধে রাজি করাইতে। 2006 সালে যখন ঘটনাটা ঘটলো, বেগম জিয়ার কাছে তো প্রস্তাব নিয়ে গেছে। বেগম জিয়া তো দেশ বিক্রির কথা বলে নাই। হাসিনা তো দেশ বিক্রির কথা বলে দেশ ক্ষমতা নিছে। 17 বছর যা কিছু ছিল নিজের পরিবার সহ লুটেরা সব লুটে নিয়েছে। কবে জাগ্রত হবে? 2-4 পয়সার লোভে, 2-4 পয়সার সুবিধার জন্য নিজের দেশকে বিকিয়ে দিচ্ছেন। মানে আপনার নিজের সন্তান, নিজের পরিবার, নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। তারপরে আমাদের বিবেক জাগবে না। কেন জাগবে না? আমরা সবাই বাঙালি, আমরা চাটুকার জাতি, আমরা গোলামের জাতি, আমরা পরাধীনতার জাতি। আমরা এইভাবেই পরাধীনতা থাকতে পছন্দ করি। আমি ভালো আছি, তা দেশ গোল্লায় যাক। আমিন ভাই, কে বলবে? সবাই তো স্বার্থান্বেষী লোক, সবাই তো স্বার্থান্বেষী লোক। ক্ষমতার লোভে সবকিছু বিকিয়ে দিতে পারে। ক্ষমতায় তো সবাই আছে, তাদের নেতাদের বিচার কেউ করতে পারছে? কেউই করতে পারে নাই। ক্ষমতায় আসছে, লুটপাট করছে, বিচারের নামে প্রহসন করে গেছে, প্রহসনের বিচার করে গেছে।
শেখ মুজিব ভারতের গলার কাটা হয়েছে যখন এই দেশের যুদ্ধের পরে ভারতের সৈন্যকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, যার কারণে শেখ মুজিব গলার কাটা হয়ে গেছে ভারতের, তাকে সিস্টেমে পার সে দুনিয়া থেকে উড়িয়ে দিয়েছে। জিয়াউর রহমান এই দেশের জন্য, দেশের মাটির জন্য কাজ করতে গিয়ে ভারতের শত্রু হয়ে গেছে, জিয়াউর রহমানকে উড়িয়ে দিয়েছে। আর কারা উড়িয়ে দিয়েছে? আমাদের যে সেনাবাহিনীর কথা বলেন, এইখানে গাদ্দারে ভরা, আর এই গাদ্দারগুলোকে সেট আপ করেছে এই ভারত, আজ অব্দি আছে। এত বড় সিকিউরিটি ফোর্স থাকতে দেশের মধ্যে কিভাবে হাদিকে হত্যা করে, আর সেই হত্যাকারী হাদির হত্যাকারীকে কিভাবে ভারত চলে যেতে দেয়? এটা কি সম্ভব? একটা দেশের সিকিউরিটি ফোর্সের এত এত সিকিউরিটি ফোর্স রেখে তাহলে কি লাভ, যেখানে জননিরাপত্তা দিতে পারে না? এনএসআই, ডিজিএফআই, ডিবি, পুলিশ, আর্মি, র্যাব, এত কিছু থাকতে কেন এই ধরনের ঘটনা ঘটে? কেন আসামি এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে? এই মির্জাফরদেরকে চিহ্নিত করতে হবে। এই সাধারণ জনগণ যেই রকম 24 জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাইয়ের মাধ্যমে কোনো রাজনৈতিক নেতা আমার নিরাপত্তা দিবে না, কোনো রাজনৈতিক নেতা এই দেশকে নিরাপত্তা দিবে না। তারা শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, লুটপাট 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 ছাড়া আর কিছু চায় না, আর কিছুই চায় না। তারা ক্ষমতা যাওয়ার জন্য আপনার পায়ে ধরবে, ক্ষমতা বসলে আর আপনাকে চিনবে না। যেই কথাগুলো আমার ওসমান হাদি বলে গেছে, তার প্রত্যেকটা বক্তব্য শুনে দেখুন। ওসমান হাদির বক্তব্য শুনলে 80 বছরের বয়োবৃদ্ধরও শরীরের রক্ত গরম হয়ে যায়। এরা কথা বলে দেখেই এদের জবান বন্ধ করতে চায়, এদেরকে হত্যা করতে চায়। তো এক হাদিকে হত্যা করে আজ পর্যন্ত এই যে দেশের জন্য সেই 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনকে হত্যা করেছিল, শুধু সে বুকের মধ্যে লিখেছিল স্বৈরাচার নিষ্পাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তখন ঢাকায় ছিলাম, বয়স ছোট কম ছিল, কিন্তু দেখেছি সেই আন্দোলন, এখনো চোখের সামনে ভাসে সেই আন্দোলন, সে আর্মির মিলিটারির গুলি, আমার চোখের সামনে গুলি। তখনও দেখেছি এই দেশের আন্দোলন, এই দেশের গণ অভ্যুত্থান। আর কত এই গণ অভ্যুত্থান চলবে? সবাই সজাগ হন ভাই, দেশের জন্য কথা বলেন, দশের জন্য কথা বলেন। যারা দেশের জন্য কাজ করে তাদের পাশে দাঁড়ান। আর আমরা কোনো হাদিকে হারাতে চাই না, আর আমরা কোনো এই দেশপ্রেমিককে হারাতে চাই না। আমরা চাই আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এবং ন্যায় বিচারক, ন্যায় প্রশাসক চাই আমরা। কোনো দালাল, কোনো পরাশক্তির হাতে আমরা আর দেশকে বিকিয়ে দিতে চাই না। আজকে আমরা লুণ্ঠিত হচ্ছি, এই শেয়ার বাজারের শেয়ার ব্যবসায়ী যারা আছি। আমি দাঁড়িয়েছি আপনাদের পাশে, আজকে 8 মাস যাবৎ নিরলস কাজ করছি, বিনা পরিশ্রমে কাজ করছি। হাদিকে তো কেউ টাকা দিয়ে কিনতে পারে নাই, পারছে কেউ হাদিকে টাকা দিয়ে কিনতে? পারবে না। এরকম হাদি হাজার হাজার জন্ম হবে। তোমরা কত হাদিকে মারবা? এই বাংলার জমিন রক্ষা করার জন্য, এই বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হাজারো লাখো কোটি হাদি দাঁড়িয়ে যাবে এই বাংলার জমিনে। তোমাদের নীল নকশা ধূলিসাৎ করে দিবে এই বাংলার জমিনের এই সন্তানেরা, সূর্য সন্তানেরা। আমি চাই না, যদি কেউ আমার এইখানে কেউ যদি থাকেন, আপনারা যারা ভারত প্রীতি, ক্ষমতা প্রীতি, চাটুকার কেউ যদি থাকেন, চলে যান এখান থেকে, কোনো আফসোস নেই। আমার যদি 5 জন দেশপ্রেমিক থাকে, 5 জন যদি থাকেন, আমার 5 জনকে নিয়ে আমি চলবো। এই বাজারে আমি আপনাদের লুণ্ঠনের, এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী বারবার নিপীড়িত হচ্ছেন, নিষ্পেষিত হচ্ছেন, ছেলে সন্তানের রুজি রুটির জায়গাটা সব খেয়ে ফেলছে, তারপরও আপনারা পাচারতে রাজি, তারপরও আপনারা বিভিন্ন দলের নেতাদের পাচারতে রাজি। আপনারা তা আপনাদের বিবেক জাগবে কত? আপনাদেরকে এইভাবেই তো লুটপাট করবে, এইভাবে তো লুটে পুটে খাবে। আজ পর্যন্ত যতবার আন্দোলন করছেন, কি ছিটতে পারছেন এই লুটপাটকারীদের? পারছেন কিছু করতে? আপনার পকেটের তো হাজার হাজার কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করে নিয়ে গেছে, এখনো পাচার হচ্ছে, এখনো সেই জালিয়াতি চলছে।
পার্সেন ফিরাইতে এদেরকে, পার্সেন আটকাইতে এদেরকে, পার্সেন আন্দোলন তো কম করে নাই। ওই যে ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ, হাদি তো যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তার চেয়েও ভয়ানক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে মন চাইতেছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণে পারি না। এসব কালপিটরা কি করতেছে দেখেন না আপনারা প্রতিনিয়ত। আমিন ভাই, এটা ঘটবে যদি ভৌগোলিক ইতিহাস পড়েন, যদি ভৌগোলিক ইতিহাস পড়েন, এটা অচিরেই ঘটবে আমিন ভাই। এই ভারত আমাদের উপরে যে ডমিনেট করতেছে, এই ভারত খণ্ড খণ্ড হবে, লিখে রাখেন। আপনারা মনে আছে কিছুদিন আগেই ভারতের এক এই সম্ভবত সে কর্নেল বলেছে যে মাথায় গুলি করেছে কেন, ঘাড়ে করে নাই কেন। কত বড় স্টুপিড অপদার্থ, কত বড় জঘন্য কথা বলেছে সেই বাংলাদেশের মানুষের উপরে গুলি করার কথা। তারা তো বাংলাদেশই মনে করে না, তারা তো বলে এটা ভারত। আমাদের কিছু শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত ভদ্র বেশি মানুষ আছে, নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে মানে সুশীল ভাবার জন্য নিজেদের দেশ বিক্রি করে দিচ্ছে। যখনই কেউ এই হাদির বক্তব্যতে নিয়ে কতজনে কত ব্যঙ্গ করেছে, ওই শত্রু, ওই দেশদ্রোহী, ওই দালালদের বিরুদ্ধে কথা বলছে, আর তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সে বলছে আমার বীরের মতো একদিন বেঁচে থাকবো, 50 বছর বাঁচার দরকার নাই, আমার ঘরের ভিতরে যেন মৃত্যু না হয়, আমার যেন শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারছি। আল্লাহ সেই তার দোয়া কবুল করেছে। রাম ছাগলের মতন বেঁচে থাকার চেয়ে সিংহের মতন বেঁচে থাকেন একদিন। সারাদিন ম্যামে করতে পারবেন আপনারা এইভাবে। হাদি এটা বলছে, হাদি গালি গালাজ করছে, হাদির মুখের ভাষা। আরে মুখের ভাষা তো তাদের জন্য করছে যারা দেশের গাদ্দার, দেশের শত্রু। সমালোচনা না করে যে দেশপ্রেমিক তার পক্ষে দাঁড়ান। মুক্তি হবে আমিন ভাই, পৃথিবী গোলাকার। এই পৃথিবীর যে টাইম ফ্রেম দেখছেন, এটা শুধু দুনিয়ার জন্য। আমাদের যে স্পেস আছে, এই স্পেসের ভিতরের জন্য। আপনি স্পেসের বাইরে গিয়ে দেখেন কোনো টাইম ফ্রেম নাই। আমৃত্যু, আমার দেহ থেকে আত্মাটা চলে গেছে, আত্মাটা কেড়ে নিতে পারবেন, কিন্তু এই পৃথিবী, এই দুনিয়ার আল্লাহর সিস্টেমের বাইরে কেউ যেতে পারবেন না। অনন্তকাল পড়ে রয়েছে, অনন্তকাল। যদি বৈজ্ঞানিক, যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে তারা জানে। আর এটা কমন সেন্সের বিষয়। পৃথিবীর এই যে আমাদের যে 24 ঘন্টার যে ঘূর্ণায়মান জায়গা, এটা শুধু পৃথিবীতে, পৃথিবীর বাইরে কোনো টাইম লিমিটেশন নাই। আমাদের আত্মাগুলো যেখানে চলে যায় সেখানে কোনো টাইম লিমিটেশন নাই। আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো মৃত্যু হয় না। আপনার দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আপনি ভাববেন না যে দুনিয়া থেকে মরে গেছে, শেষ না। দুনিয়া থেকে চলে গেছে, এরপরে শুরুর জীবন, যেটা আজীবন আমৃত্যু জীবন। আগে পড়াশোনা করেন, যেই পড়াশোনা আপনার জীবনের কাজে আসবে, যেই পড়াশোনা আপনার বিবেককে জাগ্রত করবে, যেই পড়াশোনা আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। দল কানা হয়ে লাভ নাই, দল কানা হয়ে লাভ নাই। যে দলের নেতা আরেক নেতাকে চিনে না, সেই দলের নেতা ক্ষমতায় আসলে আপনি আমি সাধারণ মানুষকে কিভাবে চিনবে? এই বিবেককে প্রশ্ন করে দেখেন। যাই হোক, কথাগুলো বলতে বাধ্য হই। এই দেশের চোখের সামনে এমনটা অবস্থা সৃষ্টি করেছে এই রাজনীতিক, অপরাজনীতিক দলগুলো। আমরা ভাইদের ভিতরে শত্রুতা করে ফেলেছে, ঘরে ঘরে দেশদ্রোহী তৈরি করে ফেলছে। তারা সক্ষম হয়েছে, দীর্ঘ 54 বছর যাবত এগুলো করতেছে, তারপর আমাদের কারো হুঁশ হয় না। আমরা শুধু দল, ক্ষমতা আর নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়েই আছি। এই গাজওয়াতুল হিন্দের যদি হিস্ট্রি পড়ে, আর ভৌগোলিক যেটা, আরো কাহিনী আছে বলবো। ব্রিটিশের যে সাজানো নীল নকশা, সেটা তো সামনে হতে যাচ্ছে। এই চট্টগ্রাম আরাকান নিয়ে যে একটা রাষ্ট্র গঠন হবে, এটা জানেন আপনারা কয়জনে? এই ভারত যে খণ্ড বিখণ্ড হবে, অচিরেই ভারত খণ্ড বিখণ্ড হবে, বেশি দেরি হবে না। ভারত আমাদেরকে খণ্ড করতে চায়, ওরা নিজেরাই খণ্ড বিখণ্ড হবে।
পাঞ্জাবের শিখেরা তো এক পায়ে প্রস্তুত, কেরালা প্রস্তুত, এদিকে কলকাতা, এদিকে সেভেন সিস্টার। ওরা নিজেদের ঘর সামলাবে না আপনারা আমার উপরে করবে। এখন পারতেছে শুধু আমাদের দেশের দালালগুলোর জন্য, আমাদের দেশের দালালগুলোর জন্য, আমাদের দেশের বিকৃত অপদার্থ ইডিয়েটগুলোর জন্য, ক্ষমতালোভীর জন্য, অর্থলোভীর জন্য। জনতা জাগছে, জাগবেই। এই আমাদের হাজারো হাদিকে হত্যা করলো, আবারও হাদি দাঁড়িয়ে যাবে এই রাষ্ট্রের পক্ষে, শত্রুর বিরুদ্ধে লড়াই করেই যাবে। এই লড়াইয়ের দেশ, সংগ্রামের দেশ। এই দেশে এক হাদিকে হত্যা করে তারা কোনোদিনও এই দেশকে দখল করতে পারবে না। এরকম হাজারো হাদি দাঁড়িয়ে যাবে, লাখো হাদি দাঁড়িয়ে যাবে এদের বিরুদ্ধে। এই দেশে আমরা যারাই জন্ম গ্রহণ করেছি, আজ থেকে 40-50 বছর, 100 বছর আগের হিস্ট্রি দেখেন, আমাদের কত মেলবন্ধন ছিল। কিসের হিন্দু ছিল, কিসের মুসলিম ছিল, কিসের, সবাই ভাই ভাই ছিল। সকালবেলা এক ভাই আরেক ভাইয়ের ঘরে গিয়ে নাস্তা খাইছি। আর আজকে আমরা সবাই একে অপরের শত্রু হয়ে গেছি। কে তৈরি করলো এই শত্রুতা? কে এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করলো? প্রশ্ন করেন নিজেকে। ছোটবেলায় শীতের সকালে খেজুর খাইছি, খেজুরের রস খাইছি হিন্দু বাড়ি থেকে। হিন্দু আমার বাসা, মুসলিম আমার বাসায় এসে খাইছে। কই, তখন তো এত শত্রুতা ছিল না, তখন তো এত বিভাজন ছিল না। আজকে কেন এই অবস্থা? এর জন্য কি আমরা দায়ী না? আমরা ওই যে ক্ষমতার লোভে দালালি করতে করতে, চাটুকারি করতে করতে, দলের অন্ধভক্ত, দলকানা হইতে হইতে আমরা আজকে এই জায়গায় দাঁড়াইছি। দলকানা ছাড়েন, সত্যের পক্ষে কথা বলুন, সত্য বলুন, নিজে হাদি হন, নিজে আবরার ফাহাদ হন, নিজে আবু সাইদ হন। দেখবেন এই দেশের শত্রুরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তারা বুক ফুলিয়ে বুকে গুলি নিতে রাজি। তারা শত্রুর মতন, কাপুরুষের মতন পিছন থেকে গুলি করতে রাজি না। যারা পিছন থেকে গুলি করে, গোপনে শত্রুতা করে, গোপনে এই পরিকল্পনা করে, তারা কোনো বীর পুরুষ না, তারা কাপুরুষ। যাই হোক, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো বলেছি আপনাদের সামনে। অনেক কষ্ট জমার হৃদয়ে জন্মেছি থেকে দেখতেছি এই যে লুটপাট হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটাকেই তো দাসত্বের জায়গা নিয়ে আসছে। এই দেশে শিক্ষাটাই তো সৃষ্টি করেছে দাসত্বের শিক্ষা। এই দেশের শিক্ষা ব্যবস্থাটাই তো দাসত্বের শিক্ষা ব্যবস্থা করে রেখেছে। জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, যা কিছু হয়েছে, সচিব হয়েছে, সব তো দাসত্বের জায়গায় বন্দি করেছে। একজন সচিব ভাবে যে আমি জনগণের সচিব, জনগণ আমার দাস, কিন্তু সে যে নিজে আরেকটা দেশের কাছে নিজের বিবেক সবকিছু বিকিয়ে দিয়েছে, সে যে আরেকজনের দাসত্ব করছে, এই সেন্সটা তার ভিতরে কাজ করে না। একজন সেনা প্রধান হয়েছে, সে মনে করে যে আমি দেশের সবচেয়ে বড় যোদ্ধা, কিন্তু সে যে নিজে আরেকটা দেশের কাছে দাসত্ব হয়ে আছে, সেই জিনিস সে নিজের বিবেককে প্রশ্ন করে না। একজন নেতা মনে করে যে ক্ষমতায় আসছে, আমি তো প্রধানমন্ত্রী, আমি তো অর্থমন্ত্রী, আমি তো পররাষ্ট্রমন্ত্রী, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সে যে আরেকটা দেশের দাস হয়ে আছে, সেই কথা সে নিজের বিবেককে প্রশ্ন করে না। নিজেকে রাজা ভাবে, কিন্তু সে যে আরেকজনের দাস হয়ে আছে সেই কথা ভাবে না। আমাদের বিবেক এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আমরা এমন এক নিজেকে শিক্ষিত জাতি দাবি করি, বা যারাই শিক্ষিত বলি, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনার মত মানে যারা এই দেশের শত্রু, দশের শত্রু, তারা মানে কতটা জঘন্য। এই শিক্ষার কোনো দাম নাই। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশের মানুষের জন্য যেই জিনিসটা করবেন সেটাই আপনার জন্য চিরসবুজ হয়ে থাকবে। নজরুলের মতন বিদ্রোহী হন, হাদির মতো বিদ্রোহী হন, শেরে বাংলা একে ফজলুর মতন বিদ্রোহী হন। আপনাদেরকে সবাই আজীবন মনে রাখবে। মাওলানা ভাসানীর মতন হন। মাওলানা ভাসানী
ভয়েস দেখেন আর সেই আমার হাদির ভয়েস দেখেন, দমায় রাখতে পারবে না। এরকম হাদি বারবার জন্মগ্রহণ করবে, এরকম হাদি বারবার এই দেশের জন্য কথা বলবে। যাই হোক, আজকের এই শোকাহত দিন, আগামীকালকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। ধন্যবাদ জানাই যে রাষ্ট্রীয় শোক দিবস একজন হাদির জন্য করেছে, কিন্তু কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে এই হাদির রাষ্ট্রীয় শোক দিবস পালন করতো না। কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে এর নামই নিত না কেউ। এবং এটাকে গত 17 বছর দেখেন কিভাবে এই দেশের হত্যাকাণ্ডগুলোকে, একটা হত্যাকাণ্ড ঢাকতে গিয়ে 10টা হত্যাকাণ্ডর ঘটনা ঘটাইছে, 10টা মানুষের জীবন নিছে একটা ঘটনাকে আড়াল করতে। তবু কি আপনাদের বিবেক জাগবে না? এই দেশে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় যেই যেই পরিমাণে জালের মতো শত্রুর আস্তানা গেড়ে বসেছে, এই জালের মতো শত্রুর আস্তানাগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। এই দেশ থেকে উচ্ছেদ করে দিতে হবে এই এই আস্তানার, এই শত্রু দালালদের আস্তানাগুলো ভেঙে গুড়ে ছায় সারকার করে দিতে হবে। তবেই আমার, আর এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। দলমত নির্বিশেষে দেশ ও দেশের জনগণের স্বার্থে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, খুবই প্রয়োজন, যেটা 5ই আগস্টের পরে হওয়া উচিত ছিল, এখনো সময় ফুরায়নি। আমি সকল দলের নেতাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা দেশ গড়ার চিন্তা করছেন, আপনারা ক্ষমতায় গেলে করবেন, ক্ষমতার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধে চলে আসুন। এই দেশ রক্ষা আপনাদের নেতাদের দায়িত্ব, রাজনৈতিক দলদের দায়িত্ব। আপনারা সবাই ঐক্যের জায়গায় চলে আসুন। শত্রুদের মোকাবেলা করতে হলে দেশের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা বিভাজন সৃষ্টি করবেন ক্ষমতার জন্য, 2-4-5 বছর থাকবেন, জনতা আবার লাথি মেরে আপনাদেরকে সরিয়ে জেলের ভাত খাওয়াবে, দেশ থেকে বিতাড়িত করবে, পালিয়ে বেড়াবেন। ওই কাপুরুষের মতো বাঁচার চেয়ে, পালিয়ে বেড়ানোর চেয়ে বাঁচার চেয়ে এখনই ঐক্যের জায়গা চলে আসেন। দেশ ও দশের স্বার্থে, আপনাদের নিজেদের স্বার্থে ঐক্য গঠন করুন। যাই হোক, কথা বলতে চাই না কিন্তু বলতে চলে বাধ্য হয়ে যাই। আজকে আপনারা যারা পুঁজিবাজারে আছেন বিনিয়োগকারী, আপনারা যারা আছেন, তাদের নিজেদের কথা চিন্তা করে দেখেন আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতিদিন আপনাদের কিভাবে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা উপলব্ধি না করতে পারলে আমি উপলব্ধি করতে পারি আপনাদের কষ্টগুলো, কিন্তু তারপরেও দেখি এর ভিতরেও কিছু আছেন ওই দালাল ফ্যাসিস্টদের পক্ষে নিয়ে কথা বলার অনেককে দেখি আমি। আপনি নিজে লুণ্ঠন হচ্ছেন আর তা সেই দালালদের পক্ষে কথা বলছেন। আপনার সম্পদ লুটে নিচ্ছে, তারপরেও আপনার দালালদের পক্ষে কথা বলছেন। আপনাদের বিবেক জাগবে কবে? এই বাজারটা কারা নিয়ন্ত্রণ করে করছে? যারা বিনিয়োগ, কয়জন জানেন আপনারা? আপনাদের কয়জন জানা আছে আপনাদের এই বাজারের চিত্র? এ পর্যন্ত কত আন্দোলন করলেন, কত সংগ্রাম করলেন, কি কি পাইছেন, কি পেয়েছেন এই আন্দোলন করে? পেয়েছেন আপনার পুরনো সম্পদ, হারানো সম্পদ ফেরত? দিয়েছে কোনো সরকার আপনাদেরকে নিশ্চয়তা? দিয়েছে এই পুঁজিবাজারের কোনো সেফটি? বারবার আপনাদেরকে ধোকায় ফেলছে, বারবার আপনাদেরকে প্রতারিত করছে। এই যে বাজারের লুণ্ঠন, ইচ্ছাকৃতভাবে আপনার শেয়ারের দাম কমিয়ে আপনাকে আতঙ্কিত করে, আপনাদেরকে ধ্বংস করে টাকাগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে, তারপরেও কি তাদের পক্ষে সাপাই গাইবেন আপনারা? রেস ইউর ভয়েস প্লিজ। আপনার সত্যের পক্ষে কথা, আওয়াজ তুলুন, নচেত এইভাবে বারবার আপনি প্রতারিত হবেন। সেটা শেয়ার বাজার বলেন, আপনার সম্পদ বলেন, ব্যাংকে টাকা নিয়ে জমা নেবেন, সে ব্যাংকের টাকা লুটপাট করে খেয়ে ফেলছে। আপনি সম্পদ কিনতেছেন, আরেকজন দখলদারিত্ব করে নিয়ে যাচ্ছে আপনার সম্পদ। আপনার সন্তান
ন্যায় বিচারের জন্য আর্তনাদ করছে, আপনার সন্তানকে গুলি করে মেরে ফেলছে। কেন আমার সন্তানের হত্যার বিচার কেন রাষ্ট্রের কাছে চাইতে হবে? কেন আদালত আমার সন্তানের বিচার দিতে পারে না? কেন রাষ্ট্রের যন্ত্র আমার সন্তানের আমাদের নিরাপত্তা দিতে পারে না? দুঃখ হয়, কষ্ট হয়। অনেকে ভাবে ভাই জমি জমা বিক্রি করে বিদেশ চলে যাব। তা আপনি বিদেশ চলে গেলে কি সমাধান হয়ে গেল? আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার লোকজন, তারা ইয়ে করবে না? এই দেশে বসবাস করবে না? এই দেশে কি আমরা বসবাস করব না? আমাদের সন্তানরা বসবাস করবে না? আমাদের পরবর্তী জেনারেশন বসবাস করবে না? আপনি আরেক দেশে পালিয়ে গিয়ে আরেক দেশের দাসত্ব গ্রহণ করতে চান, আর নিজের দেশের বীরত্ব গ্রহণ করতে চান না। এই দেশ থেকে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিতেছেন। আপনারাও অনেকে চলে যাও যাদের অর্থ সম্পদ আছে। তা আপনি নিজের দেশের বীরত্ব রেখে আরেক দেশের দাসত্ব গ্রহণ করতে চান কেন? নিজের দেশটাকে ঠিক করুন। নিজের দেশটাকে ঠিক করুন। আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া দেখুন, সিঙ্গাপুর দেখুন, আমাদের আশেপাশের যতগুলো দেশ আছে দেখুন। আমাদের চেয়ে তো খারাপ অবস্থান ছিল তাদের। আজকে তারা কোথায় আর আমরা কোথায়? আমরা দালালি করতে করতে আরেকজনের দালাল হয়ে গেছি, আরেকটা দেশের কাছে গৃহবন্দী হয়ে গেছি, পালিত কুকুর হয়ে গেছি আমরা। আর আমাদের চোখের সামনে দেখা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং সব কোথায় চলে গেছে? উন্নতির উচ্চ শিখরে চলে গেছে তারা। আর আমরা দালালি আর নিজেদের অন্তর্দ্বন্দ্ব কোলাহল করতে করতে আমরা ক্ষমতার লোভে রাজনীতিক মারপ্যাচের অপরাজনীতির কাছে আমরা হার মানতে মানতে আমরা এখন একটা ভারতের গোলাম বললেই চলে। মুক্তি যে 24 জুলাইয়ের যে মুক্তি দিয়েছে, এই মুক্তিকে ধরে রাখুন। না আজীবন শত শত বছর পার হলেও আপনারা এই গোলামের পিঞ্জিরা থেকে বের হতে পারবেন না। আমরা তো যদি 60 বছর গড়ায়ও ধরি, 50-এর কাছাকাছি চলে আসছি। বাঁচবেন কয়দিন ভাই দুনিয়া থেকে? এই টাইম ফ্রেমের বাইরে যখন যাবেন তখন বুঝবেন যে অনন্তকাল কি জিনিস। হাদির মতন চির নক্ষত্রের মতো জল জলে উজ্জ্বল করে থাকার চেষ্টা করুন। হাদি, আবরার, ফাহাদ, আবু সাইদ এরা নক্ষত্রের মতো জ্বলে থাকবে। সে আলো ছড়াবে দূর থেকে হলো এই দেশের মধ্যে। রাইট। আরিফ রহমান ভাই ঠিক বলেছেন। ভালো লাগবে কোত্থেকে? সেলফিশ মানুষের কাছে কখনো ভালো লাগবে না। যারা আত্মকেন্দ্রিক, এদের এইসব আত্মকেন্দ্রিক মানুষের শিক্ষার কোনো ভ্যালু নাই। তার চেয়ে ওই যে রাস্তার মুচি অনেক ভালো। আমার বক্তব্য শুনতে অনেকের কাছে খারাপ লাগছে জানি, কারণ ওই যে বললাম না একটা কথা, যে গরম ভাতে বিলাই বেজার লাগবেই। তারা সেলফিশ, আত্মকেন্দ্রিক মানুষ, নিজেকে ছাড়া কিছুই চিনে না। সে নিজেকে যদি যদি শুধু নিজেকেই চিনতাম, এই ফেসবুক প্ল্যাটফর্মে আজকে 8 মাস যাবৎ আপনাদের জন্য এই বিনা পারিশ্রমিকে আপনাদের পাশে দাঁড়াইতাম না ভাই। কষ্ট হয় যখন দেখি আপনাদের সম্পদ লুটে ফুটে খায়। আমার তো এই বাজারের থেকে তো ব্যবসা করে খাই, আমার তো শিক্ষা আছে যতটুকু পারি। অল্প পুঁজি অল্প রুচি নিয়ে তো চলছে সংসার। কিন্তু আমি ভালো থাকা মানে কি ভালো থাকা? আমি ভালো থাকা মানেই কি আমার সবকিছু পাওয়া? আমার চারদিকে যদি সব অন্ধকার থাকে, আমার চারদিকে যদি মানুষ হাহাকার করে বিপদে থাকে, তাহলে আমার ভালো থেকে এই ভালোর জীবনের লাভটা কি? আরে ভাই, গরু তো সকালবেলা উঠে ঘাস খায়, সারাদিন ঘাস খায় আর রাতে গিয়া ঘুমায়, আর সারা রাত চাবায়। ওইটা কোনো জিন্দেগি হইল? আরে গরুর মতো জিন্দেগি বাদ দেন মিয়া, মানুষের মতো বাঁচতে চেষ্টা করুন। গরু ছাগলের মতো বাঁচার চেয়ে মানুষের মতন বাঁচতে বাঁচতে চেষ্টা করুন। সকালবেলা গরু নিয়ে ওই যে মাঠে বাইন্দা রাখে, ঘাস খায়, আর রাত্রেবেলা শুয়ে শুয়ে ওই ঘাস চাবাইতে থাকে। এই জিন্দেগির কি দাম আছে যদি আপনি কারো উপকারেই না আসেন, আপনি কারো কাজেই না আসেন?
ঠিক বলেছেন হাসান ভাই, যাদের শুনতে বিরক্তি লাগে চলে যাক, কোনো সমস্যা নাই। আপনারা যারা আছেন যদি 5 জন থাকেন, সেই 5 জনই বলবো তারাই এই দেশের বীর সেনা, তারাই এই দেশের দেশপ্রেমিক। দেশপ্রেমিক 1000 জনে লাগে না। দেশ পরিবর্তন করতে কোটি মানুষ লাগে না। দেশ পরিবর্তন করতে এক এক হাদি যথেষ্ট। দেশ পরিবর্তন করতে এক আবু সাইদি যথেষ্ট। দেশ পরিবর্তন করতে এক আবরার ফাহাদি যথেষ্ট। বনের মধ্যে হাজারো নেকড়ে বাঘ থাকে, শিয়াল কুকুর জানোয়ারের অভাব থাকে না, হাতির মতো বিশাল হাতিও থাকে, কিন্তু এক সিংহের গর্জনে হাতি পর্যন্ত পালিয়ে যায়। বনে জঙ্গলে পশু পাখির অভাব থাকে না, বড় বড় হাতি থাকে, গন্ডার থাকে, কিন্তু সেই গন্ডার হাতিও একটা সিংহের গর্জনে পালাতে বাধ্য হয়। সুতরাং একজন সিংহ পুরুষ চাই আমরা। আমরা একজন সিংহ পুরুষ চাই, যার গর্জনে পুরো ভারত এবং দেশের শত্রু কেঁপে উঠবে। হাজারো নেকড়ে বাঘের দরকার নাই, হাজারো শিয়ালের দরকার নাই, কোটি শিয়ালেরও দরকার নাই। একজন সিংহ পুরুষ চাই, যার গর্জনে সবাই, সকল শত্রু পালাতে বাধ্য হবে। বনে বড় বড় হাতি আছে, হাতির দল আছে, গন্ডারের দল আছে, কিন্তু এক সিংহের হুঙ্কারে সেই গন্ডার হাতি পর্যন্ত পালিয়ে যায়। ভারত যত মোটা হোক, যত বড় রাষ্ট্র হোক না কেন, এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করে আসছিল। এই ভারতবর্ষ সিংহপুরুষ ছিল। পুরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে যখন একসাথে ছিল। যাই হোক, অনেক কথাই আসছে, কেননা পুরা দেশ ভালো থাকলে আবার পুঁজিবাজার ভালো থাকবে, পুরা পুঁজিবাজার ভালো থাকলে আবার পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ভালো থাকবে, আবার বিনিয়োগকারীরা ভালো থাকলে সবার মুখে হাসি ফুটবে। ব্যক্তি স্বার্থ চিন্তা না করে দশের স্বার্থ চিন্তা করেন, দেশের স্বার্থ চিন্তা করবেন, আপনি স্বর্ণাক্ষরে মানুষের হৃদয়ে জয় করে নিতে পারবেন। আজকে যে এই যে আমার এই ক্ষুদ্র মানুষ, আমি একদম অতি নগণ্য ছোট একজন মানুষ, এই যে আপনাদের জন্য কাজ করার কারণেই তো আপনারা আমারে ভালোবাসতেছেন। আপনাদের জন্য কাজ করার জন্যই তো আপনারা আমার দ্বারা উপকৃত হচ্ছেন, দেখে তো আপনাদের কাছে আমি একজন প্রিয় পাত্র হয়ে উঠতে পারছি। এখন আমি যদি আমার ওই মলম পার্টির মতন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনাদের কাছ থেকে ধান্দা করে টাকা কামাইতাম, আপনারা কি আমাকে ভালোবাসতেন না, গালি দিতেন? এই পুঁজিবাজার নিয়ে যে সংগ্রাম, লড়াই সংগ্রাম করে যাচ্ছি আপনাদের জন্য, যে নিরলস পরিশ্রম করছি এই পর্যন্ত আপনাদের জন্য, তার বিনিময়ে তো আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। এর উল্টাটা যদি করতাম, আপনারা কি আমাকে ভালোবাসতেন না ঘৃণা করতেন? ভালোবাসার কি মূল্য সেটা বুঝেন। দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। দেশ সুরক্ষা থাকলে আমাদের সবার সুরক্ষা আসবে। অল্প কিছু লোকজন অল্প কিছু লোকজন এই দেশকে লুটপাট করছে, অল্প কিছু লোকজন এই দেশকে খেয়ে ফেলছে, আর আমরা থেকেও এত বড় শক্তি থেকে, বৃহত্তর শক্তি থেকেও আমরা তাদের মোকাবেলা করতে পারছি না। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে, এর চেয়ে ঘৃণার আর কি হতে পারে? আমরা আমাদের বিবেককে এমন জায়গায় পৌঁছাইছি, এমন জায়গায় নিয়ে গেছি, আমাদের লুটপাট করলো, আমরা ওই চামচামি দালালি আর চাটুকারিকতা আর মানে অন্ধ কানা দল কানা হয়ে আছি আমরা। কতটা বিবেকহীন হয়ে গেছি আমরা, কতটা অমানুষ হয়ে গেছি আমরা। আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করুন। আমরা আমাদের সন্তানদের রক্ষা দিতে পারি না, আমরা দেশের রক্ষা দিব কি?
আবরার ফাহাদ, আবু সাইদ, হাদিরা জীবন দিচ্ছে, আর আমরা চেয়ে চেয়ে তামাশা করছি। কেউ কেউ তাদের তাদেরকে নিয়ে, তাদের এই শহীদী মিত্র, এই দেশপ্রেমিকদেরকে নিয়ে আমরা কটাক্ষ করছি। কেউ আছে নিশ্চুপ হয়ে আছি, নিজের ভয়ে, নিজের সেলফিশের কারণে। মানুষের জন্য যদি কাজ না করতে পারি, মানুষ হয়ে কি লাভ? তার চেয়ে তো শিয়াল কুকুর হওয়া আরো উত্তম। শিয়াল কুকুরও তো মানুষকে পাহারা দেয়। আমাদের নিজেদের ভিতরে এখন আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে, আমরা কার হাতে দেশটাকে ছেড়ে দিব, কার হাতে আমরা দেশ নিরাপদে থাকবে। আমাদের প্রত্যেকের। এই জুলাই অভ্যুত্থান কোত্থেকে আসছে? কোন দলের? 17 বছর তো বহু দল ছিল, 17 বছর তো বহু দল ছিল, বহু শক্তিশালী দল ছিল। পেরেছিল কি এই এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাইতে? আমাদের এই তরুণেরা, আমাদের এই স্কুল কলেজের ছাত্ররা যখন এগিয়ে আসছে, আপামর জনতা যখন এগিয়ে আসছে, তারাই এই দেশটাকে 24-এর গণ অভ্যুত্থান করে বিপ্লব লাভ করেছে। কিন্তু তারা লাভ করার পরে এখন তাদের বিপ্লবকে নস্যাৎ করতে রাজনৈতিক দলেরা নিজেরা ক্রেডিট দিতে চায় যে আমরা করেছি এই দেশ স্বাধীন, আমরা করেছি ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়। এখন নিজেদের ক্রেডিট নিতে ব্যস্ত। যে আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ মঞ্চে ছিল, তারাই দেখি এখন বিভিন্ন দলের মঞ্চে গিয়ে তাদের বক্তব্য, তাদের দেশপ্রেম। এই যে পল্টিবাজ নেতাদেরকে ধরে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ময়লার যে পিঠে উল্টান সেই পিঠ থেকে গন্ধ বাইরে হবে। ময়লার যে পিঠ থেকেই এখন দেশ স্বাধীন করছে, এই জুলাই যোদ্ধারা যে দেশ স্বাধীন করছে, এখন কত নেতা, কত দল তাদের নিজের ক্রেডিট নিচ্ছে। অথচ 17 বছর দেখে আসছি কোন দলের ক্ষমতা, শক্তি হয় নাই এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে। সারা দেশে আন্দোলন করে 5 মিনিটের ভিতরে পুলিশের ডান্ডাস বাড়ি খেয়ে সব পালিয়ে বেড়াইছে। আরে ভাই, যারা আমরা মুসলিম দাবি করি, মুসলিমের অর্থ কি বুঝেন? মুসাল্লাম, মুসাল্লামের অর্থ কি বুঝেন? সালামত রাখা, মানুষকে সালামত রাখা। মুসলিম মানে এই না যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, এইটা মুসলিম না। মানবতার নাম হচ্ছে মুসলিম। মানুষের তরে মানুষ আমরা। আপনাকে, আপনি যদি সমাজের কোনো কাজে না আসলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কপালে দাগ লাগাইলেন, আর ওই হজ করলেন, এই মুসলিম আল্লাহ চায় না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে তৈরি করছে, মানুষের কল্যাণে মানুষ কাজ করবে, দেশের কল্যাণে মানুষ কাজ করবে। আর সেখানে আমরা মানুষের কে কার শত্রু হব, কাকে ইনসাল্ট করব, কাকে পা ধরে নামাবো, কাকে অপমানিত করব, কাকে লাঞ্ছিত করব, নিজের স্বার্থ ছাড়া আমরা কেউ চিন্তা করি না। আমরা সেই মানুষে পরিণত হয়েছে। তার চেয়ে তো গরু ছাগল আরো ভালো, অন্তত ঘাস খায়া দুধ দেয় তো, ঘাস খায়া দুধ দেয় তো গরু। আর মানুষ দুধ খায়া বেইমানি করে। আমরা সেই জাতিতে পরিণত হয়েছি। যতদিন পর্যন্ত দেশ ও দশের উপকারে না আসবেন, ওই জীবনের কোনো মূল্য আপনার হবে না। আমার হক কথা বা আমার এই কথায় যদি কেউ বিরক্তি হয়ে থাকেন, বা কারো কাছে যদি ভালো না লাগে, অপছন্দের হয়, চলে যেতে পারেন। আপ টু ইউ ডিসিশন, ইউ ক্যান টেক ইউর ডিসিশন। বাট আমার ভয়েস এই দেশ, দশ জনগণের জন্য কথা বলতেই থাকবো আমি। এই বাজারের যে
শত্রুর দল থেকে আপনাদেরকে 7-8 মাস যেভাবে সেভ করে আসছি, যে কোনো মলম পার্টির কাছে যাওয়ার দরকার নাই, কারো নির্ভরতার দরকার নাই। বাজার থেকে যতটুকু চেষ্টা করি, সাপোর্ট জোন, সাপ্লাই জোন, কোথায় এন্ট্রি দিলে আপনার পুঁজি নিরাপদ থাকবে, কোন স্টকগুলো কিভাবে বাছাই করতে হবে, কোথায় বিনিয়োগ করলে অন্তত এই শত্রু আপনার সম্পদ লুটে নিতে পারবে না, সেইগুলো দেখানো, শেখানো, বোঝানোর চেষ্টা করে আসছি। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অনেকের উপকারে আসছে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আপনারা অনেকে যারা আমার শুরু থেকে আছেন, অনেকের পুঁজিটা অন্তত নিরাপদে আছে। আজ আপনার আনরিয়েলাইজ লস দেখছেন, একটা সময় আসলে আপনার রিয়েলাইজ হয়ে যাবে। অন্তত স্টক ডিভিডেন্ড হোক, আপনার বোনাস ডিভিডেন্ড হোক, সেই জায়গা থেকেও আপনি একটা সময় উঠে আসতে পারবেন। 17 বছর তো নিয়েছে লুটে পাটে এই মার্কেট থেকে আপনাদের পুঁজি। পারেন নাই তো কেউ, কাউকে তো পাশে পান নাই। কাউকে পাশে পেয়েছিলেন? পান নাই, কারণ সবাই ধান্দাবাজ ছিল এখানে। আপনাদের সম্পদ লুটেরা ছিল এই বাজারে। আমি এই আপনাদের জন্য নিরলস কাজ করতে গিয়ে কত গালিগালাজ খাইছি, আমার বিরুদ্ধে কতজনে কত কিছু চেষ্টা করেছে, দমাইতে পারছে আমাকে? আমাকে দমাইতে পারে নাই। বহু চেষ্টা করেছে আমাকে এখান থেকে বিভিন্ন কথার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আমি কাপুরুষ নই, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। আমার ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশে ছিলাম, আছি, থাকবো। আমার ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশে আমি ছিলাম, আছি, থাকবো। আমি মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই, আমি কারো ঘৃণায় বেঁচে থাকতে চাই না, মানুষের ঘৃণায় বেঁচে থাকতে চাই না। যাবার আগে শেষ বেলায় বাজার নিয়ে কিছু কথা বলি। কালকে আমার ওই দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তথাপিও যেহেতু সকালে আছে, ইনশাল্লাহ কালকেও লাইভ করব আমি। পরশুদিন থেকে আমাদের আবার জীবন যুদ্ধ শুরু হবে। তো বাজার নিয়ে গতকালকেও আলোচনা করেছি, এবং লাইভের থেকে আপনাদের অনেকের স্টকের নাম ছিল, ওইখান থেকে 10টা স্টক আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আমার এফোর্ট দিয়ে যাব, আমি আমার যা কিছু আছে আপনাদের জন্য বিলিয়ে দিব। আপনারা যে যতটুকু আমার থেকে গ্রহণ করে নিতে পারেন নিবেন। আপনাদের জন্য আমি সব সময় আছি, যতদিন আছি। মানব কল্যাণে সেই জন্ম থেকে আমি, বুঝ জ্ঞান হয়েছে থেকে আমি মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতির চিন্তা আমার লাইফের হিস্ট্রিতে নাই। এবং আই এম অলওয়েজ পজিটিভ ম্যান। আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আমার দেশ নিয়ে এখনো আমি স্বপ্ন দেখি, আমার দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। আমার দেশ একদিন এই দালাল মুক্ত হবে, একদিন এই ভারতের আগ্রাসন মুক্ত হবে ইনশাআল্লাহ। দমিয়ে রাখতে পারবে না এই বাঙালি জাতির খারাপ দিক যেটা দেখছেন। কিন্তু এই বাঙালি জাতির ভিতরেরও এই বাঙালির একটা জাতি আছে যারা অদম্য শক্তি নিয়ে যুগ যুগ ধরে আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের মাধ্যমে দেশের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জাতির দাঁড়াবেই। যত কুলাঙ্গার থাকুক, এই দেশের যত শত্রু থাকুক, যত দালাল থাকুক, যত রকমের চেষ্টা করুক, আমার এই টকবগে যুবকের রক্ত কেউ থামাতে পারবে না। এরা বছরকে বছর, হাজার বছর জন্মাতে থাকবে এই দেশে। বিগত 17 বছর এই বাজারকে শিখেছি, বাজারকে দেখেছি, বাজারকে বুঝেছি, এবং কিভাবে এই বাজার থেকে সম্পদ, অর্থ, টাকা পয়সা এই আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের লুণ্ঠিত হয়েছেন দেখেছি, কিভাবে কিভাবে প্রতারিত করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েছি। কত বড় বড় টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো শিখাইছে, সব ভাওতাবাজি, সব লুটপাটকারী। আগে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখায়, তারপরে গ্রুপে জয়েন করে, তারপরে শিক্ষার নামে একটা পয়সা ইনকাম করে, আবার স্টক দিয়ে তাদের নিজের কেনা স্টক জমায়া স্টক কিনা আপনাদেরকে ছাড়া যায় যে আপনারা কিনেন, এটা লাভ হবো। কিনার পরে দেখা গেছে চালান নাই। আর আপনার সম্পদগুলো ওই ওই বড় বড় টেকনিক্যাল অ্যানালাইসিস যারা দেখায়, যারা করে, তারা লুটপাট করে নিয়ে যায়। তারপরেও তাদের পক্ষে আপনারা কথা বলেন। এই বাজারকে যদি সত্যিকারে বাজার থেকে আপনার হারানো মানিক খুঁজে পেতে চান, বাজারের যে
যারা লুটপাট করেছে তাদের কাছ থেকে যদি আপনার সম্পদ ফেরত আনতে চান, তাদের বিরুদ্ধে আপনার ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে হবে। খালি গিয়া ওই ডিএসসির সামনে গিয়া বলবেন রাশেদ মাকসুদের পতন চাই, শিবলি রুবায়তের পতন চাই, এই পতন চাওয়ার মধ্যে দিয়ে আজ পর্যন্ত কেউ কিছু পান নাই, পাবেনও না। আগে নিজের ভিত্তি মজবুত করেন, আগে শিক্ষার জায়গায় আসেন। এত বছর বিনিয়োগ করছেন না জেনে, খালি গুজবের উপরে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, আর আপনাদের চালান পুঁজি সবকিছু হারাইছেন। এখনো দেখি এইরকম প্রতারকের ফাঁদে আপনারা অনেকেই পা দিচ্ছেন। যেই সব জায়গায় সতর্ক করি, দেখি যে অনেকে লোভে পড়ে ওই সব জায়গায় বিনিয়োগ করেন। এখনো পর্যন্ত আপনারা যেটা জানেন না, এই বাজারের যে সফটওয়্যারটা এখনো ভারতের দখলে আছে। আপনাদের কি ভুলে গেছেন সেই দিনের কথা, যেদিন করোনার সময় এই আমাদের পুঁজিবাজারের 25% শেয়ার যখন চায়নার কাছে বিক্রি করছে, তখন ভারত কিভাবে এখানে আধিপত্য বিস্তার করতে ছুটে এসেছিল প্রাইভেট জেটে? মনে নাই? ভুলে গেছেন আপনারা? আমরা ভুলার জাতি। 2 দিন পরে হাদিকেও আমরা ভুলে যাব। আবরার ফাহাদকে তো ভুলে গেছি সেই কবেই। যাই হোক, অনেক কষ্ট দুঃখ ভারাক্রান্ত নিয়ে কথাগুলো আজকে বলেছি। চলে আসে ভাই বিবেক, তো বিবেকবান যার ভিতরে বিবেক আছে, যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, সে কখনো চুপ থাকতে পারে না, সে কখনো মাথা নত করতে পারে না, সে কখনো দাসত্ব গ্রহণ করতে পারে না। এই বাজারটা আমরা যারা বিনিয়োগকারী, আমরাও এর জন্য দায়ী, কারণ আমরা ভয়েস তুলতে জানি না, আমরা সঠিক জায়গায় সঠিক ন্যায্য ইচ্ছার কথা বলতে জানি না। আমরা জানি হুজুকে বাঙালি, কান এই নিয়েছে ওই নিল, যা কান নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছি সবাই, আমরা সবাই মিলে। আমাদের কান চিলে নিয়েছে, চিলের পিছনে ছুটছি, কিন্তু আমাদের কানে হাত দিয়ে দেখি না কান আছে কিনা। আমরা সেই জাতি। আজকের অনেক বাজার সম্পর্কে এই 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 বক্তব্য, এই আমার যে কথাগুলো, এইগুলো বাজারের পার্ট, এটাও বাজারের পার্ট। কারণ এই লুটেরাই এই আমাদের সম্পদ লুটে নিচ্ছে, এই লুটেরার কারণে আমাদের সম্পদ লুটপাট করে খাচ্ছে। গত 1 সপ্তাহ যাবৎ যে পড়তেছে বাজার, কি কারণে পড়তেছে? হাদিকে গত শুক্রবারে গুলি করেছে, এর আগের শুক্রবারের থেকে এর আগের সপ্তাহ কেন পড়ছে? বা এই যে টানা পতন, তখন তো হাদিকে গুলি করা হয় নাই, তখন কে ফেলেছে এই বাজারকে? কেন ফেলেছে এই বাজারকে? কি কারণে ফেলেছে এই বাজারকে? সেই প্রশ্নটা কি একবারও করেছেন? তাহলে কারাই নিয়ন্ত্রণ করছে? এই যে বাজারকে এভাবে পতন ঘটাচ্ছে কারা করছে জানেন? জানেন না। খালি আমাদের দেশের ওই ওই রাশেদ মাকসুদকে পিছনে ছুটছেন, ওই অর্থমন্ত্রীর পিছনে ছুটছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তার ঘটনার আড়ালের ঘটনা কি একবার শুনতে জানতে পারছেন? হাদিদের মতো মানুষকে কেউ কিনতে পারবে না। পুরা পৃথিবীর সম্পদ দিয়েও হাদির মতো হাদিকে কিনতে পারবে না, হাদির মতো সন্তানদেরকে কিনতে পারবে না। তারা জীবন দিয়ে হলেও প্রমাণ করে দিবে যে আমি এই দেশের জন্যই জন্মেছি। ধন্যবাদ সবাই। বুকটা ফেটে যায়, চোখের পানি ধরে রাখতে পারি না, কিন্তু নির্লজ্জ বেহায়ারাও এই হাদিকে নিয়ে মস্করা করে, অথর্ব ইতরেরাও এই হাদির মৃত্যুকে নিয়ে উৎসব উল্লাস করে। কতটা নির্লজ্জ হলেই কাজ করতে পারে! সব সময় চিন্তা করি, দোয়া করি যে এই দেশটা বেঁচে থাকুক, দেশের শত্রুমুক্ত দেশ চাই, একটা স্বাধীন সার্বভৌম দেশ চাই। এবং আপনারা যারা আছেন এখনো অল্প সংখ্যক হলেও আমাদের এই
বলিষ্ঠ কণ্ঠ প্রতিবাদ আমাদের চলবে ইনশাল্লাহ। আর এই বাজারের পক্ষে, বাজারের জন্য যতটুকু বলার এবং আপনাদেরকে শিক্ষামূলক জায়গায় যতটুকু আনার আমি করে যাচ্ছি, যাব। কেউ যতজনেই আমার পিছনে শত্রুতা করুক না কেন, অনেক শত্রুতা করেছে দেখেছি আমি। আমি আরো একটা জিনিস দেখেছি, আমাকে যখন দমাইতে পারে না, আমার ছবি দিয়ে একটা গ্রুপে, উইনার গ্রুপে এক হারামির বাচ্চা জন্ম পরিচয়হীন একটা আমার ছবি নিয়ে পোস্ট করেছে। তো আপনাদের যে ওই কমেন্ট বক্সে আপনাদের যে ভালোবাসা, যে আমার পক্ষে কথা বলে ওই কালপিটের বিরুদ্ধে যে কথা বলেছেন, তাতে আমার হৃদয় ভরে গেছে যে না, আমার ভাই বোনেরা আমার পক্ষে আছে। এর চেয়ে বড় পাওনা আর আমার কিছু নাই। শত্রু থাকবে, আপনি যখন মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, আপনি দেশের জন্য কাজ করবেন, আপনার চারিদিকে শত্রু থাকবেই। কিন্তু সেই শত্রুকে উপেক্ষা করে, শত্রুর ভয়কে উপেক্ষা করে বীরের মতো এগিয়ে যেতে হবে আমাদেরকে। শত্রুর ভয়ে ঘায়েল হওয়া চলবে না। এই বাজার নিয়ে ইনশাল্লাহ কালকেও আছি, কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় যদি আমাকে সুস্থ রাখে আমি আছি। যে স্টকগুলোর আজকে আজকে সবাই মনোযোগ দিয়ে অনেকেই কথা বলেছেন, শুনেছেন। দু চারজন থাকবেই বিরোধিতা করার। সবাই যে বন্ধু হবে তা না, আবার সবাই সকল বন্ধুই যে বন্ধু হবে তাও না। ওয়াহিদ বিন আলী ভাই, আপনার ডিএসএসএল, আলিফ, আইএসএসএল, আইসিআইসিএল, ইসলামী ফাইন্যান্স, বারাকা পাওয়ার, আমি প্রত্যেকটা স্টকের ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। এর ভিতরে আহ, যা যে কয়টা পাই আপনাদের কমেন্ট বক্স থেকে যদি কিছু পাই, তো ইনশাল্লাহ চেষ্টা করব কিছু স্টক আপনাদেরকে, আহ, যেহেতু 2 দিন সময় আছে, 2 দিন বলতে কালকে, আগামীকালকেও সময় আছে। আমার সময়ের ভিতর, শত ব্যস্ততার ভিতরে হলেও আপনাদের অনুরোধের যেগুলো আছে, যেমন গতকালকের ভিডিও লাইভে থেকে 10টা স্টক, 11টা স্টকই আমি দিয়েছি। তো আরও 10টা স্টক, 11টা স্টক যেগুলো পাই দেবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত শিক্ষার জায়গাটাতে থাকুন, বোঝার চেষ্টা করুন, বাজারকে রিড করার চেষ্টা করুন। এবং এই বিপদ মুহূর্তে এক ভাই কমেন্ট করছে, ভাই রবিবারে কি করা উচিত? রবিবারে করা উচিত আমাদের ধৈর্য সহকারে, আমাদেরকে ধৈর্য সহকারে, কোনোভাবেই ভয়ভীতির ঊর্ধ্বে রেখে, যাদের ভালো ভালো স্টক হাতে আছে, যেগুলোর ফান্ডামেন্টাল অনেকগুলো সাইড ভালো আছে, ফান্ডামেন্টাল স্ট্রং আছে, সেই স্টকগুলোকে আপনারা কেউ সেল করবেন না। যতই ডাউনে হোক, বাজার ঘুরলে আপনার স্টকটি আবারও আপনার জায়গায় তো যাবে, প্রফিটও দেবে। এরকম উদাহরণ হাজারো দেখিয়েছি আপনাদেরকে, হাজারো দেখিয়েছি। ইন্স্যুরেন্স সেক্টরের যারা আছেন, ইন্স্যুরেন্সগুলো দাম পড়ে গেছে, ভয়ের কারণ নাই। ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এগুলোর সামনে ভালো হবে, কারণ তার ডিভিডেন্ড হবে ফেব্রুয়ারি টু মার্চ। তো মাত্র চলে ডিসেম্বর, ডিসেম্বর প্রায় শেষ, জানুয়ারি ফেব্রুয়ারিতে এগুলোর একটা রেস আসবে। আপনারা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেন, কোনো গ্রুপে থাকার দরকার নাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে কোনো গ্রুপে থাকার দরকার নাই। কোনো এই যে শেয়ার মার্কেটের যতগুলা গ্রুপ আছে, সবগুলা গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। সবগুলাতে দালাল বাটপারে ভরা, প্রত্যেকটা ইয়ের ভিতরে দালাল বাটপারে ভরা। আনোয়ার ভাই, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের যে জিনিসটা আমি দেখেছি, 44 টাকা থেকে 54 পর্যন্ত গেছে, এই জায়গায় একটা কারেকশানে আসছে। 48 টাকার ঘরে আসলে আবারও এন্ট্রি দিতে পারেন। 48 টাকার ঘরে ক্রিস্টালটা, আমার ভাইদের অনেকটা প্রবলেম দেখেছি যে প্রফিট থাকলেও প্রফিট নিতে চায় না। এই যে দেখেন, 44 টাকার ক্রিস্টালটা 53 টাকায় হিট করেছে, 54 টাকা হিট করেছে, কিন্তু অনেকে আরও বাড়বে ভেবে নেয় নাই। আজকে কোথায় আসছে দেখেন, 50। এটা যে ক্যান্ডেলটা করেছে, আসলে বাজার মানে যেই বাজার যেই জায়গায় অবস্থান করছে, রবিবারে একটা বাউন্স ব্যাক করার একটা সিমটম আমরা দেখছি রবিবারেই। এখন রবিবার না, এই সপ্তাহ ইউটার্নের একটা হিসাব ছিল, কিন্তু এই যে সার্বিক যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয় বা সৃষ্টি করা হচ্ছে, এই যে মানে
এই যে আধিপত্য বিস্তারের যে জিনিসটা আপনাকে কখনোই মানে শান্তিতে থাকতে দিতে চায় না। এই ভারতের আগ্রাসন, এই ভারতের আগ্রাসন আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না। তাদের দালাল দিয়ে, তাদের এই দালাল চক্র দিয়ে কোনো না কোনোভাবে আপনাকে এই ব্যস্ততার মধ্যে রাখবে, পেরেশানির মধ্যে, আন্দোলন, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, এগুলার ভিতরে ব্যস্ত করে ফেলবে, যেন আপনি কোনো কিছুতে দাঁড়াতে না পারেন। এই দেশের অর্থনীতি কিভাবে ভঙ্গুর করবে সেই ধান্দায় তারা থাকে। এই সিম্পল বিষয়টা যদি আমাদের বাঙালি জাতির ভিতরে যদি না জাগ্রত হয়, না বুঝে আসে, আর কবে বুঝে আসবে? 54 বছর পার হয়ে গেছে দেশের, তারপরেও যদি বুঝে না আসে, আপনারা এইভাবে নিপীড়িত হতে হবেন। সেই আমার সেই আহ, ওসমান হাদির কথাটাই বলে গেছে যে আমরা যদি হেরে যাই, হেরে যাবে বাংলাদেশ, আর আমরা 100 বছরের দাসত্বের পিছনে পড়ে যাব। তাই সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। তো সেই দিকে ধাবিত হওয়ার আগেই আপনি আপনার দেশকে বাঁচানোর জন্য যা কিছু করার প্রস্তুতি হয়ে যান। আপনার এই বাজার থেকে লুটপাট করছে, এইটাও সে বাহিরে কিছু না। আমরা আজকে বিলণ্ডিত হচ্ছি, আমরা প্রতারিত হচ্ছি, আমরা এই পুঁজিবাজারের পুঁজি হারাচ্ছি, এটাও সেই ষড়যন্ত্রের জালের ভিতরেই, তার বাহিরে কিছু না। দলকানা দাসত্ব থেকে বেরিয়ে আসুন ভাই। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে যারা কথা বলবে তাকে সাপোর্ট দেন, তার পাশে দাঁড়ান। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং ফরজে আইন। কেপিসিএলটা ডাউন ট্রেন্ডে আছে, বেশ ভালো ডাউন ট্রেন্ড, এবং কেপিসিএলটা হয়তোবা আর নামার জায়গা নাই, আর পরিস্থিতি আরও নামাইতেও পারে, 10-20 পয়সা এদিক সেদিক হবে। একটা কথাই বলবো, এই মুহূর্তে কেউ কারো শেয়ার, যাদের ভালো ভালো স্টক আছে সেগুলোর কথা বলছি। তবে হ্যাঁ, খারাপ স্টক থেকে, যেগুলোর কোম্পানি বন্ধ, যেগুলোর ইপিএস চরম খারাপ বা খারাপের দিকে যাচ্ছে, সেগুলো থেকে দূরে থাকুন, বিরত থাকুন। দেশের স্থিতিশীলতা আসলে ব্যবসা ভালো হবে, ব্যবসা ভালো হলেই আমাদের পুঁজিবাজার এই ষড়যন্ত্রের বাহিরে না। মাথায় রাখবেন, এই ষড়যন্ত্রের বাহিরে না। এই ষড়যন্ত্র থেকে অবমুক্তির জন্য অবশ্যই আমাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। এই আগ্রাসন, আপনারা এই এই শেয়ার বাজার কারা নিয়ন্ত্রণ করছে, পুঁজিবাজার কারা নিয়ন্ত্রণ করছে, যদি একটু গভীর থেকে আপনারা যদি জানেন বা জানতে পারতেন, তাহলে আরও আগে এই পুঁজিবাজারকে, রাশেদ মাকসুদ, এরকম হাজারো রাশেদ মাকসুদ আসবে যাবে, কিন্তু জায়গার মধ্যে হ্যাঁ কামাল ভাই, পলিটিক্যাল সিচুয়েশনটা কিছুটা আহ, নিয়ন্ত্রণে চলে আসছিল, কিন্তু এই নিয়ন্ত্রণটাকে ধ্বংস করতেই কিন্তু এই আমার হাদির মাথায় গুলি করা হয়েছে। এই অস্থিতিশীল সৃষ্টি করতে এই ভারতের দালালরা, ভারতের আগ্রাসন আমাদেরকে স্থিতিশীলতা থাকতে দিচ্ছে না। তো যতদিন এই বেড়াজালে থাকবেন ততদিন এই আগ্রাসন চলতে থাকবে। আমাদেরকে এই বেড়াজাল থেকে মুক্ত হতেই হবে। পুঁজিবাজার তখনই ঠিক হবে যখন এই আগ্রাসন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারটা ছিল ভারতের কবজায়, এখন আমাদের নিজস্ব স্বাধীনতার পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার এখন নিজস্ব সফটওয়্যার ইউজ করতেছে। এই পুঁজিবাজারের সফটওয়্যারটা যদি আমরা নিজস্ব সফটওয়্যার ইউজ করতে পারি, তাহলে আর আমাদের এই পতন অধপতন এগুলো দেখতে হবে না। একটা সিস্টেমেটিক আপ অ্যান্ড ডাউন হবে, একটা বিউটি থাকবে বাজারের। এই জিনিসটা বুঝতে হবে আপনাদের সবাইকেই। যাই হোক, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা না ভাই, দেশের জন্য, দশের জন্য, এই ন্যায় কথার জন্য সারা রাত কথা বলতে পারবো। এই ভয়েস থামাতে পারবে না। ইনশাল্লাহ বাজারের বিষয়বস্তু নিয়ে সবসময় আলোচনা চলছে, চলবে। আর গভীরভাবে শোকাহত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমার হাদিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়াই অন্তর থেকে করি। এবং
শত হাজার কোটি হাদি জন্ম নিবে এই বাংলাদেশে, সেই দোয়াই সেই কামনাই সর্ব সময় করে করে যাই, করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল একই সময় ইনশাআল্লাহ।